আপনারা শুনছেন অডিও বাংলা, গল্পের আসর এখন তোমার কাছে। অডিও বাংলা কোনো রকমের ভূত প্রেত কালোজাদুর উপর বিশ্বাসী নয়। গল্পটিকে চিরস্মরণীয় করে তোলার জন্য এতে এমন কিছুর বর্ণনা আছে যার আমাদের বাস্তবের সাথে কোনো মিল নেই। আশা রাখবো আমাদের গল্পগুলিকে আপনারা গল্প শোনার আনন্দ দিয়ে শুনবেন। শুনতে থাকুন অডিও বাংলা, এখন ইউটিউবেও। শুনতে থাকুন আমাদের আজকের গল্প কালো দ্বীপ। আপনি কি পুরনো জিনিস মানে অ্যান্টিক কেনার শৌখিন? তাহলে খুব সাবধান, সব পুরনো জিনিসই যে ভালো হয় তা কিন্তু না। ভাবুন আপনি একটা অতি পুরনো 500 কিংবা 600 বছর আগের কিছু একটা জিনিস কিনে আনলেন অনেক দাম দিয়ে, কিন্তু কিছুদিন পরেই যদি সেই জিনিস আপনাকে নিজের বশে করতে চায় কিংবা প্রাণে মেরে ফেলতে চায়, কি করবেন? ফেলে দেবেন? কিন্তু যদি সেটা ফেলে দেওয়ার পরেও ফিরে আসে আপনার কাছে? না না, আমি শুধু গল্প বলছি, ভয় দেখানোর উদ্দেশ্য আমার কিছুতেই নেই। এই গল্পতে এমন কিছু দমবন্ধকর পরিস্থিতির বর্ণনা আছে যা শুনে কিছু শ্রোতা একটু ভয় পেয়ে যেতে পারেন। তাদের উদ্দেশ্যে আমার বলা আমাদের আজকের গল্পটিকে আপনারা গল্প শোনার আনন্দতেই শুনবেন। শুরু হচ্ছে রেখা দাশগুপ্ত এবং নীলাঞ্জন পণ্ডিতের যৌথ কলমের গল্প কালো দ্বীপ। কলকাতার পুরনো রাস্তায় এক কোণে দাঁড়িয়ে আছে রামনাথ অ্যান্টিক্স। এটি কলকাতার একটি অতি পুরনো দোকান। দোকানের প্রতিষ্ঠাতা শ্রী রামনাথ শৈলেন দাস, তার নামে এই দোকানের নামকরণ। তার এখন নাচ জামাই এই দোকানটা সামলায়, তার নাম অমলেশ সরকার। দোকানটা অতি পুরনো হওয়ার সাথে সাথে এতে পাওয়া যায় অতি পুরনো দিনের কিছু জিনিসপত্র অতি সুলভ মূল্যে। ভাবুন, যেখানে আপনার একটা অ্যান্টিক ঘড়ি কিনতে হলে বেশ কিছু হাজার টাকা বের করতে হবে, সেখানে এই দোকান সেটি তার অর্ধেকেরও কম দামে দিয়ে দেবে। সকালটা দোকান ঝাড়পোছ করতে করতেই কেটে গেল অমলেশের। আর কিছুদিন পরেই কালী পুজো বা দীপাবলি, তার আগে তো সব পরিষ্কার করতেই হবে। সাথে এই 2 দিন আগে তার দোকানে কিছু নতুন স্টক এসেছে, সে সবকে কম্পিউটারে এন্ট্রি করে তুলে রাখতে হবে শোকেসে। অমলেশ কোনো কর্মচারী রাখেনি, তাই আজ একটু কাজের চাপটা বেড়ে গেছে তার। কিন্তু বিকেলের দিকে তার এক ছোটবেলার বন্ধু সৌরভ আসবে, তার সাথে হাতে হাত লাগিয়ে সেই কাজটা ঠিকই করে নেবে। দুপুরটা শেষ হয়ে গেল। আস্তে আস্তে আকাশের সূর্যটা লাল হয়ে লুকিয়ে পড়ল পাশের বড় ফ্ল্যাগটার পেছনে। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। চারিপাশের দোকানগুলোতে ফিলিপসের এলইডি বাল্বগুলো জ্বলে উঠল। অমলেশ এখন হাঁপিয়ে নিজের অ্যান্টিক আরাম কেদারায় বসে রেডিওতে গান শুনছে। কিরে, ঘুমিয়ে পড়লি নাকি? আরে না না, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আরে হাঁটুর ব্যথাটা আবার বাড়ছে, একা পারছিলাম না, তাই আর কি একটু বসে বসে। সৌরভের উদ্দেশ্যে কথাটা বলতে বলতে অমলেশ
এবার আরাম কেদারে দিয়ে উঠে দাঁড়ালো। এত দেরি হলো তো? ট্রাফিক ভাই, ট্রাফিক। আর বলিস না, কলকাতার যা অবস্থা, ট্রাফিকে মেরে দেবে। চল চল, কি কি করতে হবে চল। কাল একটু ঘরে বসে আরাম করতে চাই ভাই, আর পারছি না। এই অফিস ঘর করতে করতে মাথা খারাপ হয়ে গেল। একা মানুষ, সবটাই তো বুঝছিস। অমলেশ্বর সৌরভ দোকানের ভেতরে ঢুকে গেল। সৌরভ মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে দেখল। বেশ উঁচু উঁচু দুই ধারে আলমারি, তাতে ঠাসা আছে জিনিসপত্র। সাথে সিলিংয়ে ঘ ঘ করে ঘুরছে একটা আদিম পাখা। দোকানের ভেতরে ঢুকতেই ঠিক সামনে একটা প্যাসেজ। সৌরভ সিঁড়ি দিয়ে উঠে আলমারির ভেতরে কাপড় চালিয়ে মুছতে থাকলো একের পর এক জিনিস। অমলেশ সাহায্য করতে থাকলো তার। কাজ করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেল। এখন রাত 9টা। তো মোটামুটি হয়ে গেল সব, বল। অমলেশের মুখটা শুকিয়ে গেল। কি হলো রে? আর বলিস না, গত পরশু কতগুলো মাল এসছে নতুন। ওই প্যাসেজের ভেতরে বাঁ দিকে পেটিতে রাখা আছে। সৌরভ হেসে বলল, আরে তো পরিষ্কার করেই বল না যে ওটাও গোছাতে হবে। তাই তো, তোর কোনো চিন্তা নেই। আজ যতই রাত হোক না কেন, আজ আমি তোর সব কাজ করে তারপরেই যাব। তুই না হয় আমাকে এক কাপ কড়া করে চা খাওয়া তো দেখি। আমি যাই, দেখি কি কি আছে। অমলেশ সৌরভের কথায় উপর নিচ মাথা নেড়ে বেরিয়ে পড়ল। এদিকে সৌরভ হেঁটে হেঁটে ঢুকলো প্যাসেজের ভেতরে। সুইচ টিপতেই একটা হালকা পাওয়ারের নাইট ল্যাম্প জ্বলে উঠল। আলো আঁধারিতে সৌরভ সেই প্যাসেজের বাম দিকে ঢুকে সেই পেটির সামনে দাঁড়ালো। তারপর সেই পেটির ঢাকনা খুলে বের করে আনতে থাকলো একটা করে জিনিসপত্র, আর মুছে মুছে রাখতে থাকলো শোকেসে। সৌরভ দোকানের বাইরের দিকে তাকালো। রাস্তাঘাট ফাঁকা হচ্ছে। দোকানের ভেতরটাও কেমন যেন খাঁ খাঁ করছে। মনটা ভালো লাগছে না তার। হয়তো এতক্ষণে ঝুল ধুলোবালিতে কাজ করতে করতেই এরকমটা তার লাগছে। বোতল তুলে 5 ঢোক জল খেয়ে জামার হাতায় ঘাম মুছে সে আবারও ঢুকলো প্যাসেজের ভেতরে। গাটা ছ্যাঁত করে উঠল তার। কিন্তু কেন? কিছুই তো হয়নি। ধুর ধুর বলে সৌরভ আবার ওই পেটির ভেতরে হাত ভরল। না, এবার কোনো ঘড়ি কিংবা বাসন কোসন বেরোলো না। সৌরভ সেই জিনিসটাকে বাইরে বের করে আনলো। নাইট ল্যাম্পের আলো আঁধারিতে ভালো করে দেখতে থাকলো। একটা কুচকুচে কালো রঙের প্রদীপ। সেই প্রদীপকে সৌরভ নিজের চোখের সামনে ধরল। প্রদীপের গায়ে কিসের জন্য একটা চিহ্ন আঁকা। দেখে মনে হচ্ছে কোনো তন্ত্রবিদ্যার চিহ্ন। খোদাই করে সোনালি রং দিয়ে সেই চিহ্নটা আঁকা ওই প্রদীপে। হিরে সৌরভ, এই সৌরভ, সৌরভ। হ্যাঁ হ্যাঁ, কে? অমলেশ্বর কথায় চমকে উঠল সৌরভ। কালা হয়ে গেলি না কি রে? তখন থেকে ডাকছি তোকে। কি দেখছিস এত মন দিয়ে? হাতের প্রদীপটা নিয়ে সৌরভ অমলেশের দিকে ঘুরল।
হ্যাঁ রে, এটা কি? দেখ, জিনিসটাকে দেখ। একটা বাজে মাল দিয়ে চলে গেছে, আবার বড় বড় কথা হচ্ছে। আরে ভাই, দিয়েছিস তো সেই একটা মাটির প্রদীপ। চায়ে চুমুক দিয়ে সৌরভ বলল, কিসের কথা? বলে নাকি এটা সায়াম, এখনকার দিনে যাকে আমরা থাইল্যান্ড বলে চিনি। তো সেখানকার এক বুদ্ধিস্ট মঙ্ক 200 কি 300 বছর আগে ব্রিটিশ সাহেবদের উপহার দিতে আসে এই ক্যালকাটাতে, মানে আমাদের শহর কলকাতায়। তখন সেই সাহেবকে বুদ্ধিস্ট মঙ্ক উপহার দেয় এই প্রদীপটা। এই প্রদীপের কাছে যা জানতে চাইবে তাই বলবে। ভাব, কেউ মারা গেছে, যদি তুই এই প্রদীপ জ্বালিয়ে এই প্রদীপের সামনে বলিস যে তুই সেই মৃত ব্যক্তির সাথে কথা বলবি, এই প্রদীপ সেটাও করিয়ে দিতে পারে, যাকে বলে জাদুই প্রদীপ। কি বলছিস? তারপর তারপর একদিন ওই সাহেবদের রাস্তায় লুটে ফেলে ডাকাত দল। তারপর এই প্রদীপ একের পর এক হাত বোতল হতে থাকে এবং অবশেষে ওঠে এই জমিদার বাড়ি, যেখান থেকে আমি গত পরশু নিয়ে এলাম। সৌরভ অনেক কিছু চিন্তা করে বলল, বলছি কত নিল? সেই মালি বলে নাকি বিনা পয়সায় নিয়ে যাও। ধাপ্পা বাজারটা, না হলে এত গুণী প্রদীপকে কেউ বিনা পয়সা দেয়? আমিও নিয়ে এলাম, যদি কোনো খদ্দের পাই গছিয়ে দেবো 4-5 হাজার টাকায়। সৌরভ আরো বেশ কিছুটা সময় চুপ করে থাকলো, তারপর বলল, আচ্ছা এই জিনিসটাকে আমাকেই দে না। ধর, তুই কি করবি এই আলতু ফালতু জিনিস নিয়ে? একটা বাজে মাটি প্রদীপ, কাল ফেলে দেবো সেরকম হলে। সৌরভ এক ঝাটকায় অমলেশের হাত থেকে প্রদীপটা কেড়ে নিল। এইরকম করিস না ভাই, তোর কত লাগবে বল, তুই যা দাম বলবি আমি সেটাই দেবো, কিন্তু ভাই এটাকে আমিই নেব প্লিজ। এটার মধ্যে একটা আকর্ষণ আছে যেন। দেখ ভাই, আমি নেব। তোকে কি টাকা নিয়ে কিছু বললাম? আরে নিবি তো বিনা পয়সা নিয়ে জানা, কিন্তু এসব আজে বাজে কথা শুনে। অমলেশ সৌরভের দিকে তাকালো। সৌরভের মুখটা শুকিয়ে গেল। আচ্ছা বেশ, নিয়ে যা, কিন্তু কথা দে এটাকে জ্বালাবি না। আরে ঠিক আছে, কোনো চিন্তা নেই, তাহলে আমি চলি। আচ্ছা যা, বাকিটা আমি কালকে একাই করে নেব, আর বেশি তো নেই। সাবধানে যাবি ভাই। সৌরভ প্রদীপটাকে নিয়ে বেরিয়ে গেল দোকান থেকে, দিয়ে গাড়ির গেট খুলে প্রদীপটাকে গাড়ির ড্যাশবোর্ডের উপরে রাখল। তারপর স্টার্ট দিয়ে চলতে শুরু করলো। কলকাতা শহরটা আজ চুপচাপ। সৌরভের বাড়ি বেলেঘাটায়, আকাশে চাঁদ নেই। গাড়ির হেডলাইটটাকে ডিপারে দিয়ে চালাতে থাকলো গাড়ি। পেছন দিক থেকে একটা গাড়ির হেডলাইটের আলো সৌরভের লুকিং গ্লাসে পড়ছে। সৌরভ সেই লুকিং গ্লাসে দেখতেই গাড়িটাকে জোরে ব্রেক করে রাস্তার বাম পাশে কিছু করে দাঁড় করালো। বলে পেছনের গাড়িওয়ালা চলে গেল। কিন্তু সৌরভ, তার তো দোষ নেই। সে তো দেখতে পেল তার ব্যাক সিটে বসে আছে এক অর্ধ জ্বলে যাওয়া একটা মানুষ। না, মানুষ না, গদগদে ও টসটসে তার চেহারা, চোখ দুটো টিকরে বাইরে বেরিয়ে আসছে। তার চোখে চোখ পড়তেই সৌরভ গাড়িটা দাঁড় করালো। সৌরভ ঘুরে গাড়ির পেছন সিটে তাকালো।
না, কেউ নেই। সৌরভ বোতল তুলে এক ঢোক জল খেল। মনের ভুল। সে আবারও গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করলো। বেশ কিছুটা চলার পর সে পৌঁছালো নিজের বাড়িতে। ঘরে তার কেউ থাকে না, সে একাই থাকে। গাড়ি থেকে নেমে সেই প্রদীপটাকে বের করে ঘরের ভেতরে ঢুকলো সে। ঢুকে ঘরের সমস্ত আলোগুলোকে জ্বালালো। প্রদীপটাকে দেখেই আবারও সৌরভে মুখে হাসি ফুটে গেল। মনের আনন্দে সে সেই প্রদীপটাকে নিয়ে নিজের শোবার খাটের পাশে রেখে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে শুয়ে পড়ল। রাতের ঘুমটা ভালোই হয়েছে তার। একটা ফোন কলে সৌরভের ঘুম ভাঙল। কিরে, শুভ দীপাবলি, এখনো উঠিসনি নাকি রে? যা ঘুমালাম একদম মরার মতো। এত কি করে ঘুমালাম কে জানে। প্রদীপটা নিয়ে কোনো সমস্যা হয়নি তো? না, কেন? বলেই সে থমকে গেল এবং তার গতকাল রাতের লুকিং গ্লাসের কথাটা মনে পড়ে গেল। কিরে, কি হলো? চুপ করে গেলি যে? না না, কিছু না। আচ্ছা, তোকে তোকে আমি পরে ফোন করছি। হ্যাঁ, আজ বিকেলে আসছিস তো? আমি বাড়িতে। গোটা কথাটা না শুনেই সৌরভ কলটা কেটে দিল আর সোজা তাকিয়ে থাকলো জানলার দিকে। প্রদীপটাকে জানলায় কে রাখলো? সৌরভ উঠে প্রদীপটার সামনে গেল। পঞ্চুদা, ও পঞ্চুদা, পঞ্চুদা। না, কোনো আওয়াজ এলো না। পঞ্চুদাকে তো সে নিজেই ছুটি দিয়েছে 3 দিনের, আর ঘর তো ভেতর দিয়ে বন্ধ করা। তাহলে আসবেই বা কে? সে কি তবে প্রদীপটা জানলাতেই রেখেছিল? প্রদীপটাকে হাতে তুলতেই আবারও সৌরভের মুখে হাসি ফুটে গেল। অমলেশ ইতিমধ্যে সৌরভকে অনেকবার ফোন করার চেষ্টা করেছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকার জন্য সৌরভ শুনতে পায়নি। ঘরের সমস্ত কাজ করতে করতে দুপুর হয়ে গেল। সে ঠিক করল আজ আর সে বাইরে যাবে না। পেটটা কেমন ব্যথা ব্যথা করছে তার, গাটাও গোলাচ্ছে, নাকে একটা আষ্টে পচা দুর্গন্ধ যেন কোথা থেকে আসছে। সৌরভ জানলাগুলোকে বন্ধ করে ফেলল। না, এই গন্ধ বাইরের না, এই গন্ধটা যেন এই ঘরের মধ্যেই আছে। কোনো বিড়াল টিড়াল মরল নাকি? চারিপাশ দেখতে দেখতে সে আবারও সেই প্রদীপটার সামনে দাঁড়ালো। খুব ভুল না হলে এই পচা দুর্গন্ধটা এই প্রদীপ দিয়েই আসছে। এ কি রে বাবা, এ আবার কি জিনিস? সৌরভ তাড়াতাড়ি করে সেই প্রদীপটাকে নিয়ে বেসিনের কলের নিচে ধরল। বেসিনের আয়নার দিকে তাকিয়ে থাকলো আর ভালো করে কোচলে কোচলে প্রদীপটাকে ধুতে থাকলো। হঠাৎ জলটা বন্ধ হয়ে গেল। বেসিনের দিকে তাকাতেই সে দেখল লাল রঙের জল বয়ে চলে যাচ্ছে। জল শেষ হয়ে যাওয়ার ফলে কি ট্যাঙ্কের কাদামাটি ভেসে এলো নাকি রক্ত? কিছুই বুঝল না সে। সন্ধে হলো। বাজি ফাটানোর আওয়াজ
কানে আসছে কিছুটা দূর থেকে। সৌরভদের পাড়ায় মোট 7টা বাড়ি। সরকারি বাড়ি হওয়ার কারণে এখন কোনো বাড়িতেই লোকজন অ্যালট হয়নি, শুধু সৌরভই থাকে। ঘরের দরজা খুলে সে বাইরে বেরোলো, আর তখনই কারেন্টটা চলে গেল। ইস, কালী পুজোর রাতে অন্ধকার, কোনো টুনি বাল্ব জ্বলছে না, চারিপাশ একেবারে ঘুটঘুটে অন্ধকার। ইস, একটা মোমবাতিও কেনা হলো না। দীপাবলিতে একটা আলো থাকবে না, তা আবার হয় নাকি? কিন্তু এখন তো 7টা বাজতে যায় প্রায়, আবার বাজার যাব। গাটাও গোলাচ্ছে, পেটটা ব্যথা করছে। না, যাবো না, ভাল লাগছে না কিছুই। সৌরভ বেশ কিছুক্ষণ চিন্তা করে তার মুখে হাসি ফুটে গেল। হ্যাঁ, ঠিক ঠিক, যে কাজের জন্য জিনিসটাকে কিনে আনা সেটাই তাহলে করি, একটু তো আলো হবেই। নিজের মনে মনে বলে সৌরভ ঘরে ঢুকে ওই প্রদীপটাকে হাতে তুলে নিল, দিয়ে পোলতে বানিয়ে সেই প্রদীপে ঢালল তেল। তারপর পকেটে হাত পড়তেই তার কানে বেজে উঠল অমলেশের কথা। কিন্তু কথা দে, এটা জ্বালাবি না। এত অন্ধকারে থাকা যায় নাকি? মোবাইলেও চার্জ নেই, বাজে কোথায় কোনো কান দিয়ে লাভ নেই। মনে মনে বলে সে লাইটারের চাকা ঘুরিয়ে জ্বালিয়ে ফেলল আগুন। তারপর প্রদীপের মুখে ধরতেই প্রদীপটা জ্বলে উঠল। বাইরে এত হাওয়া, কিন্তু প্রদীপের শিখাটা একদম স্থির। কি আশ্চর্য এই প্রদীপ! সেই প্রদীপকে ডাইনিং টেবিলের উপরে রেখে দিল সে। প্রদীপের আলো ছড়িয়ে পড়ল দেওয়াল জুড়ে। সেই দেওয়ালে সৌরভের ছায়া পড়েছে। সৌরভ সেই দেওয়ালে দেখল, যেন মনে হলো কিছুর একটা ছায়া সৌরভের পেছন থেকে সরে গেল। পর্দা হয়তো হবে। সৌরভ সেই ডাইনিং টেবিলের চেয়ারে বসে প্রদীপের শিখার দিকে তাকিয়ে এক মনে বসে থাকল। অনেকটা সময় পেরিয়ে গেল। অমলেশের দেওয়া সেই অ্যান্টিক ঘড়িতে ঢং ঢং করে 9টার ঘন্টা পড়ল। যা, 9টা বেজে গেল। কেন যে পঞ্চুদার কাছকে আমি ছুটি দিলাম? আজ পঞ্চুদা থাকলে কতই না ভালো হতো। খিদে পাচ্ছে, খাবার নেই, এরকম করে ভাল লাগে নাকি? মনে মনে সৌরভ কথাটা বলল। হঠাৎই দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। এখন এত রাতে তো কারুর আসার কথা নয়। সৌরভ কোনো সাড়া দিল না। আওয়াজটা আবারও হলো। এবার সৌরভ দরজার সামনে এসে দরজাটা খুলল। দরজা খুলতে সে দেখল পঞ্চুদা দাঁড়িয়ে, গাল ভরা হাসি, তার চোখ দুটো স্থির। পঞ্চুদা, তুমি তো গ্রামে যাবে বলছিলে, তাহলে? পঞ্চু কোনো উত্তর দিল না। কি হলো বলো? এবার পঞ্চু শাল পাতায় মোড়া কিছু একটা জিনিস সৌরভের দিকে বাড়ি দিল। মালিকের খিদে পেয়েছে, আমি তো সব শুনলাম। সৌরভের গাটা শিউরে উঠল।
কিন্তু কিছু বলতে যাবে তার আগেই পঞ্চু পেছন দিকে হাঁটতে থাকলো। সে তাকিয়ে আছে সৌরভের দিকে, কিন্তু হেঁটে চলেছে পেছনে। আরে পঞ্চু, তো কোথায় চললে? আরে দাঁড়াও দাঁড়াও, আরে পেছন দিকে হেঁটো না, পড়ে যাবে। আরে ধাক্কা লাগবে তো। পঞ্চু দূরে যেতে যেতে বলল, খেয়ে নি, নাহলে যে দেবতা রাগ করবে। আমি আবার আসবো, খেতে আসবো। বলতে বলতে পঞ্চু অনেকটা দূরে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। সৌরভ ঘরে ঢুকে দরজা বন্ধ করতে গেল, কিন্তু কিছু একটা দেখে আবারও দরজাটা খুলল। স্ট্রিট লাইটগুলো জ্বলছে, তার মানে কারেন্ট এসে গেছে। কিন্তু তার তো ঘরের আলো জ্বলছে না। ফিউজ কেটে গেল নাকি? না, ফিউজ ঠিক করা সৌরভের দ্বারা সম্ভব নয়। কাল সকালেই ইলেকট্রিশিয়ান ডাকতে হবে। দরজা বন্ধ করে সেই শাল পাতায় মোড়া খাবারটাকে সৌরভ ডাইনিং টেবিলের প্রদীপটার সামনে রাখল, দিয়ে চেয়ারে বসে শাল পাতাটা খুলল। খুলতে একটা পচা দুর্গন্ধে বমি করে ফেলল সৌরভ। নাক চেপে সেই প্রদীপের আলোটা সে সেই খাবারটার সামনে আনলো। সে দেখতে পাচ্ছে টুকরো টুকরো কাঁচা মাংস, তাও অনেক দিনের পচা। পঞ্চুর উপর খুব রাগ হলো সৌরভের। খাবারের সময় মজা, কিন্তু একটা কথা ভেবে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। পঞ্চু জানলো কেমন করে? সৌরভ তাড়াতাড়ি উঠে ল্যান্ডলাইনে পঞ্চুর নাম্বারটা দিয়ে রিসিভার কানে লাগালো। হ্যালো, নিউটাউন থানা। থানা? সৌরভ তো পঞ্চুকে ফোন করলো। স্যার, আমি পঞ্চুদাকে ফোন করছিলাম। ফোনটা আপনার কাছে কেমন করে গেল আমি ঠিক বুঝতে পারলাম না। পঞ্চু মানে 55, তাই তো? হ্যাঁ স্যার, ওর ভালো নাম আর কি, 55। ও তো একটু আগে বাসের চাকার তলায় পিষে মারা গেছে। ফোনটা আমরা কুড়িয়ে পাই। সৌরভ আর কিছু শুনতে পারল না বা শুনতে চাইল না। সে ফোনটা কেটে দিল। গা হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। রাত 10টা। সৌরভ খাটে উঠে বসল। জানলাতেই দেখা যায় পাশের বাড়িগুলো, আর স্ট্রিট লাইটের আলো ঢুকে আসছে সৌরভের ঘরের ভেতরে। ডাইনিং টেবিলের প্রদীপটা এখনো জ্বলছে। বাবাকে আজ খুব মনে পড়ছে সৌরভের। তার মা মারা যাওয়ার পর বাবাই তো সব ছিল তার, কিন্তু 2 বছর হলো সেও মারা গেছে। বাবা, বাবা, তুমি কোথায় বাবা? একবার তো আমাকে বাবু বলে ডাকতে পারতে, একবার তো আমার মাথা তোমার কোলে রাখতে পারতে। আমি যে খুব একা বাবা, খুব একা। আমরা কি পারতাম না চিরকাল একসাথে থাকতে? কেন চলে গেলে বাবা? আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি পারছি না। সৌরভের চোখের পাতা ভিজে এলো। কখন যে তার চোখ লেগে গেল বুঝতেও পারল না। হঠাৎ ঘুম ভাঙল কিছুর একটা আওয়াজ শুনে। স্ট্রিট লাইটের আলোতে কিছু করে সময় দেখল রাত 3টে। আওয়াজটা হচ্ছে তার পাশের ঘরটা দিয়ে।
কারুর কান্নার আওয়াজ। গলাটা খুব চেনা তার। সৌরভ খাট দিয়ে উঠে ধীর পায়ে পাশের ঘরের দরজার সামনে দাঁড়ালো। দেখল কেউ একজন সাদা ফ্যাকাশে চেহারার, মাথায় চুল নেই। সে মাথা নিচু করে ওই ঘরের আরাম কেদারায় বসে আছে। সৌরভ দরজার সামনে তাকাতেই সেই ফ্যাকাশে চেহারার লোকটা সৌরভের দিকে তাকালো। সৌরভের চিনতে বাকি থাকলো না, এটা আর কেউ না, সৌরভের বাবা। সাদা দুটো তার চোখ, কোনো মনি নেই তাতে, আর চোয়াল ফাঁকা করে অট্টহাসি হাসতে শুরু করলো। আয় বাবা, আয় আমার কাছে আয়, তোর মাথায় হাত বুলিয়ে দেবো, আয়। আয় আমার সাথে যাবি। হঠাৎই সেই লোকটা সেই আরাম কেদারে দিয়ে উধাও হয়ে যায়, আর চোখের পলক ফেলতেই সেই লোকটা সৌরভের ঠিক মুখের সামনে দাঁড়ালো। দূরত্ব প্রায় 6 ইঞ্চির চেয়েও কম। সৌরভ পাথর হয়ে দাঁড়িয়ে থাকলো। সেই লোকটার চোখের দিকে তাকিয়ে থাকলো সৌরভ। আবারও বিকট রকম গলায় সেই লোকটা বলল, আয় বাবা, আমার কাছে আয়, তোকে নিয়ে যাব তো, আয়। সৌরভের গাটা কাঁটা হয়ে গেল। সৌরভ ছুটে গিয়ে সদর দরজা খোলার চেষ্টা করলো। এই ঘরের ভেতরে থাকার চেয়ে ভালো বাইরে গাড়ি চাপা পড়ে মরা। সৌরভ অনেক চেষ্টা করলো, কিন্তু দরজাটা খুলতে পারল না। সৌরভ আস্তে আস্তে নিজের গলা পেছন দিকে ঘোরালো। সৌরভ দেখল সেই লোকটা ঠিক তার ভেতর ঘরে চৌকাঠে দাঁড়িয়ে। সে নিজের হাত দুটোকে সামনে বাড়িয়ে হাতছানিতেই ডাকছে আর বলছে, আয় বাবা, আমার বুকে আয়, আয় বাবা আয়। কথাটা বলেই সেই লোকটা এক পা করে সৌরভের দিকে এগোতে থাকলো। সৌরভের হৃৎপিণ্ডটা দুম দুম করে আওয়াজ করছে, এই বুঝি সেটা ফেটে যায়। সৌরভ আর কিছু চিন্তা না করে এক ছুটে নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করলো। তারপর ঢুকে পড়লো খাটের তলায়। দরজায় জোরে জোরে ধাক্কা পড়ছে। দরজা খোল, দরজা খোল, আমায় ভয় পাস না, আমি কিচ্ছু করব না, বিশ্বাস কর। দরজাটা খোলো কর্তা বাবু, আমি যে খাবো, আমার খিদে পেয়েছে কর্তা বাবু। আওয়াজটা থেমে গেল। সৌরভ দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর চোখ বুজে খাটের তলায় শুয়ে পড়ল। সোজা হয়ে চোখ খুলতেই সৌরভের মুখের সামনে সৌরভের বাবার মুখ। সৌরভ তাড়াহুড়ো করে খাটের তলা দিয়ে বেরিয়ে গেল, কিন্তু সামনে দাঁড়িয়ে আছে পঞ্চু। সৌরভ কিছু করে ঘরের ছিটকিনি খুলে দৌড়ে ঢুকে গেল ঠাকুর ঘরে। গোপালের সিংহাসন থেকে একটা পারিজাত ফুল সৌরভ হাতে তুলে নিল।
তারপর সসম্মানে সেই ফুলকে মাথায় ঠেকিয়ে সৌরভ দরজার বাইরে দেখল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে পঞ্চু আর সৌরভের বাবা। না, ঠাকুর ঘরে তারা ঢুকতে পারছে না। সৌরভ সিংহাসনের পাশে চিটে দাঁড়িয়ে থাকলো দেয়ালে। কখন যে তার চোখ লেগে গেল বুঝতেও পারল না। চোখ খুলতে সে দেখল ঘরে আলো ঢুকে আসছে। চারিপাশ সূর্যের আলোতে ঝকঝক করছে। উঠে গোপালকে প্রণাম করে গাড়ির চাবিটা নিয়ে ছুটে বেরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে সে চলে গেল অমলেশের দোকানে। তারপর হুমড়ি খেয়ে ঢুকলো দোকানের ভেতরে। আরে কি হলো? আমাকে আমাকে বাঁচা, ও আমাকে মেরে দেবে। অমলেশ চারিপাশে তাকালো। সকাল সকাল নেশা করলে নাকি? কে মেরে দেবে? কই? সৌরভ ভাঙা ভাঙা গলায় বলল, কালোদ্বীপ। তুই কি জ্বালিয়েছিস প্রদীপটা? মানা করেছিলাম তো। এবার কি হবে? সৌরভ হাত জোর করে বলতে থাকে, আমার খুব বড় ভুল হয়েছে, খুব বড়, বাঁচিয়ে নে না আমাকে। আচ্ছা আচ্ছা, শান্ত হ, শান্ত হ। নে নে, জল খা। চল ওই জমিদার বাড়িতে যাই। ওরা তো চলে গেছে, মালিটা হয়তো ঘরে থাকবে, ঘরটা প্রমোট হওয়া অবধি। তারা আর অপেক্ষা না করে বেরিয়ে পড়ল। বেশ অনেকক্ষণ চলার পর তারা পৌঁছালো সেই জমিদার বাড়িতে। সেই মালি তাদেরকে দেখেই থমকে দাঁড়িয়ে পড়ল। আমি কিছু বলতে পারবো না, আমাকে জিজ্ঞেস করবেন না। কিছু বলার আগেই ওই মালির কথা শুনে তারা অবাক। তার মানে নিশ্চয়ই এই লোকটা বুঝে গেছে এত সকালে তাড়াহুড়ো করে আসার কারণটা। তার হাতে বিক্রি করা সেই অভিশাপগ্রস্ত কালো প্রদীপ। বলতে তো আপনাকে হবেই, না বললে তো আমার বন্ধুটা মারা যাবে। দয়া করে বলুন কি করে বাঁচাবো? আর কি এই প্রদীপ? সেই মালি তাদের এই অবস্থা দেখে বলতে রাজি হলো, এই প্রদীপে কিছু তো একটা আছে। গল্প তো আপনি জানেনই, বুড়ো কর্তা মশাইয়ের মুখে এটা শোনা। তেরে নাকি কোনো অন্য জমিদারের কাছে এই প্রদীপটা উপহার পেয়েছিলেন। কি সুন্দর এই প্রদীপ, এতে সোনা বসানো কত কি আঁকা ছিল। আমি যখন থেকে এখানে কাজ করছি, প্রায় 50 বছর, আমি এই প্রদীপ দেখেছি। বুড়ো কর্তা গল্প করতেন, এই প্রদীপ নাকি কোনো এক তান্ত্রিকের কাছে পৌঁছানোর আগে এই প্রদীপ নাকি খুব পবিত্র ছিল। ব্রিটিশ থেকে রাজা যার কাছে এই প্রদীপ থাকতো, সে নাকি প্রথমেই জেনে যেত তার শত্রুর চক্রান্ত। একটা কোনো যুদ্ধ হারতে দিত না এই প্রদীপ। কিন্তু একদিন এটা এক তান্ত্রিকের হাতে পড়ে। সে একে তার স্বার্থের জন্য ব্যবহার করবে, তাই এতে সে প্রাণ প্রতিষ্ঠা করে। পিশাচের প্রাণ। এই প্রদীপ হয়ে ওঠে চরম অপবিত্র, মৃত্যু ফাঁদ কিংবা মৃত্যু। তান্ত্রিক এতে নিজের ভূত ভবিষ্যৎ দেখতে পেত। শুধু সেই পারত এই পৈশাচিক প্রদীপকে কাবু করতে। কিন্তু একদিন ইংরেজদের হাতে ধরা পড়ল এই তান্ত্রিক। প্রাণ গেল তার, কিন্তু
এই প্রদীপ থেকে গেল, আর সেটা হয়ে উঠল অমরণশীল। একবার কেউ এই প্রদীপে আগুন জ্বালালেই সেই পিশাচ শক্তি জেগে ওঠে আর করে দেয় সব তছনছ। তারপর কি হয়? এই ঘরে ছিল এই প্রদীপ, অশান্তি, মারামারি আর মৃত্যু লেগেই থাকতো, যেন কেউ নজর রেখেছিল এই গোটা ঘরে। আমার এসবে কোনো বিশ্বাস ছিল না, তবে জমিদার পরিবারে ছিল। তারা কামাখ্যা দিয়ে পুরো এদেনে শান্ত করে এই প্রদীপকে। দিয়ে অনেক কটা বছর কিচ্ছু হয় না, কিন্তু হাত বদল করেই হয়ে গেল বিপদ। একদিন সোনার লোভে আমি চুরি করে ফেলি এই প্রদীপ। অভিশাপগ্রস্ত হবার জন্য কেউ মাথা ঘামায় না। আমি উবড়ে ফেলি সব সোনা, কিন্তু কিন্তু তন্ত্র চিহ্নটি তুলতে পারি না। তারপর থেকে আমার ঘরেও শুরু হলো সেই মৃত্যু, একের পর এক মৃত্যু। প্রথমে আমার বউ, তারপর ছেলে। তখন আমি বুঝি যা হচ্ছে এইটার জন্যই। আমি ফেলতে চেয়েছি এ প্রদীপটি, কিন্তু পারিনি। তাই আমি সেদিন সুবিধা বুঝে বাবুকে দিয়ে দিই এই প্রদীপটা। আমার ভুল হয়ে গেছে বাবু, ক্ষমা করে দিন আমায়। অমলেশ আর সৌরভ একে অপরের দিকে তাকালো, তারপর বলল, এর থেকে বাঁচার উপায়? মা কালী, হ্যাঁ, শুধু সেই পারেন একমাত্র একে ঠান্ডা করতে। কি করতে হবে আমাদের? মালি অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি তো অতটা জানি না, কর্তা মশাইও নেই যে আমি বলবো সবটা। কিন্তু কালীঘাটে কোনো এক সিদ্ধ সাধক আছে, তাকে দিয়ে একে শান্ত করে ফেলে দিন চলে, দেখুন কি হয়। মালির কথা মতো তারা সেই প্রদীপ নিয়ে পৌঁছায় কালীঘাটে। ভিড়ের মাঝে হঠাৎই হাত ফসকে কোথায় যে সেই প্রদীপটা হারিয়ে গেল তারা আর খুঁজে পেল না। এবারে কি হবে? আরে আপদ বিদেয় হয়েছে, ছাড় না। কিন্তু শান্ত হয়নি তো। আরে কেউ কুড়িয়ে নিয়ে যাবে আবার, তখন সেটা তার সাথেই থাকবে। তুই মুক্ত ভাই, তোর আর কোনো ভয় নাই। অমলেশের কথায় স্বস্তি পেয়ে সৌরভ মুচকি হেসে গাড়িতে উঠে বসল। গাড়ি স্টার্ট দিয়ে চলতে থাকলো বাড়ির দিকে। আস্তে আস্তে রাত নেমে গেল। হঠাৎই চলতে চলতে সৌরভের গাড়ির সামনের চাকাটা ফেটে গেল। সৌরভ কিছু করে গাড়িটাকে সাইড করলো। গাড়ি থেকে নেমে স্পেয়ার হুইল বের করে আনলো। সৌরভ এই প্রথমবার নিজের হাতে চাকা লাগাবে, তাই তার অনেকটাই সময় লাগবে। অমলেশের পায়ের ব্যথাটা আবার বাড়ছে। অমলেশকে সৌরভ বাসে চাপিয়ে দিল। জামার হাতা গুটিয়ে সৌরভ মাটিতে বসে পড়ল। তারপর রেঞ্চ দিয়ে চাকা খুলতে যাবে, তখনই সৌরভ নিজের পিঠে আলতো হাতের ছোঁয়া অনুভব করল। সৌরভ ঢোক গিলল। পেছনে তাকাতেই, আয় বাবা, আমার কাছে আয়, তোকে নিয়ে যাব তো, আয়। শুনছিলেন কালো দ্বীপ,
গল্প পাঠে সৌরভের বাবার ভূমিকায় এবং কেয়ারটেকারের ভূমিকায় আমি নীলাঞ্জন। আমার সাথে অমলেশের ভূমিকায় শ্যাম সুন্দর, পঞ্চু এবং পুলিশ অফিসারের ভূমিকায় গৌতম। শেষ হলো কালো দ্বীপ।